সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করা এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য, সব মিলিয়ে ফুঁসে উঠেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা এই মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন এবং দিনের বিভিন্ন ঘটনা শেষে তারা শেষ পর্যন্ত রাতে গিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। সংসদ অধিবেশন শেষ হয়েছে, এরপরে তারা সেখানে অবস্থান নিয়েছেন। সারা রাত থাকবেন কিনা জানি না, তবে এখনও সেখানে তারা আছেন। একটি বাসে ভাঙচুরও করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত তাদের যে অবস্থান তা দেখে মনে হচ্ছে তারা মাঠ ছাড়বে না এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি সেই দাবি থেকে সরে আসবে না। এখান থেকেই প্রশ্ন হইতে পারে যে এই শিক্ষার্থীদের বা এই পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীকে কি বলি দিতে হবে সরকারকে, বা শিক্ষামন্ত্রীর পদ কি যাচ্ছে? এই আন্দোলনে সরকার পতন হবে না, তবে এখান থেকে একটা মোমেন্টাম তৈরি হবে। এই মোমেন্টাম কি সরকার পরাজয়ের দিকে যাবে, নাকি এটা ম্যানেজ করে সরকার নিজেদের ক্ষমতাকে ঠিকমতো অধিষ্ঠিত করবে সেই দিকে যাবে, সেটা নিয়ে আলাপ করব। আগে একটু বলি সারাদিন কি ঘটেছে। সারাদিন ঘটেছে, আগে থেকেই ঘোষণা ছিল। ঘোষণার সঙ্গে আমরা দেখলাম অনেকে সংহতি প্রকাশ করেছেন। এর মধ্যে আপনি যদি দেখেন বটবাহিনীর যেসব পেজ আছে সেগুলো কিন্তু এর সঙ্গে সংহতি প্রকাশ করে। তো মূলত ঢাকায় যে আন্দোলন সেটা সায়েন্স ল্যাবে এবং উত্তরার দিকে ছিল। পরবর্তীতে সায়েন্স ল্যাবে যে শিক্ষার্থীরা ছিলেন তারা শিক্ষা ভবনের দিকে যাচ্ছিলেন, শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছিলেন, তখন তাদেরকে আটকে দেওয়া হয়। সেখানে আটকে দিলে পুলিশের সঙ্গে তাদের দস্তাদস্তি হয় এবং সেখানে তারা আরও ক্ষুব্ধ হয়ে পড়েন। শেষ পর্যন্ত তারা বিকাল গড়িয়ে সংসদ ভবনের দিকে যান। সেখান থেকে তাদেরকে পিটিয়ে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হন। শেষ পর্যন্ত তারা রাতে গিয়ে আবার বসেন। এই যে শিক্ষার্থীরা সারাদিন ব্যাপী যে এদিক ওদিক ছোটাছুটি করেছেন, বিভিন্ন স্থানে স্লোগান দিয়েছেন, 3 দফা দাবিতে যে আন্দোলন করেছেন, এর মধ্যখানে তাদেরকে অনেকে এসে বুঝিয়েছেন। কারা বুঝিয়েছেন? ছাত্র দলের নেতারা বুঝিয়েছেন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্বয়ং নিজে সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো তিনি অ্যাড্রেস করেছেন। ফিজিক্সে যে 2টি প্রশ্ন ভুল হয়েছে সেটা স্বীকার করে নিয়ে সেগুলোতে পূর্ণ নাম্বার দেওয়ার কথাও তিনি বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা একবারের জন্য থামেননি, বরঞ্চ দিন বাড়তে বাড়তে এবং বেলা গড়াতে গড়াতে তারা আরও বেশি অগ্নিমূর্তি ধারণ করে এবং শেষ পর্যন্ত বিধ্বংসী হয়ে তারা বিধ্বংসী না, ওই অর্থে তারা আরও ক্ষোভে বিস্ফোরিত হয়ে তারা সংসদ ভবনের সামনে এখন অবস্থান নিয়েছেন। অবস্থা খুবই বেগতিক। এখানে যদি অল্প কয়জনও অবস্থান নেয়, এই সরকার চাইলে তাদেরকে পিটিয়ে উঠাই দিতে পারবে না, এখান থেকে তাদেরকে উচ্ছেদ করতে পারবে না খুব সহজে। কেননা এদেরকে যা কিছুই করবে এখান থেকে নতুন একটা বিস্ফোরণ তৈরি হতে পারে। কেননা মাত্র 2 বছর আগেই আমরা এই দেশে একটা গণ অভ্যুত্থান দেখেছি, শুধুমাত্র শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কারণে, শিক্ষার্থীদের হত্যা করার কারণে, শিক্ষার্থীদের উপর গুলি চালানোর কারণে। অর্থাৎ সেই একই ঘটনার পুনরাবৃত্তি বিএনপি সরকার অন্তত তাদের এই টার্মে করতে চাইবেই না। সেই জায়গা থেকে এই শিক্ষার্থীদেরকে এখান থেকে উচ্ছেদ কোনোভাবেই সম্ভব না। সরকারের কাছে পথ 2টা খোলা। একটা হইল শিক্ষামন্ত্রীকে বলি দেওয়া, আরেকটা হইল এদের সঙ্গে নেগোসিয়েশন করা। নেগোসিয়েশন করে জয় ছিনিয়ে আনা বা শিক্ষার্থীদের কাছ থেকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ঘরে ফেরানো। সরকার কোনটা পারবে, আমি সেটা নিয়ে আলাপ করব। কথা হইল এখানে যে নানান ঘটনা ঘটেছে, অনেকে যে বুঝিয়েছেন, শিক্ষামন্ত্রী নিজে যে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা মানেননি, বরঞ্চ দিনে আরও বেশ কিছু গুজব ছড়িয়েছে। গুজবগুলো কোথা থেকে ছড়িয়েছে আপনারা নিশ্চিতভাবেই জানেন। একজনের গলায় ধাক্কা দেওয়ার একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে। শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম ছাত্রদলের একজন সিনিয়র নেতাই ছাত্রদলের আরেকজন নেতাকে ধাক্কা দিয়ে মূলত সরিয়ে দিচ্ছিলেন, কিন্তু সারাদিন ব্যাপী এটা প্রচার হইল মূলত যে শিক্ষার্থীকে ছাত্রদলের নেতারা পিটাচ্ছে। আবার আমরা এও দেখলাম, এও শুনলাম যে পিটুনিতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। অর্থাৎ এই গুজবগুলো আমরা দেখলাম, অনেককেই দেখলাম সংহতি প্রকাশ করছেন। বটবাহিনীর লোকেরা, এটা আওয়ামী লীগের লোকজন তো এটা শেয়ার করছেনই, তাদের জন্য তো এটা মোটামুটি একটা ঈদের দিন গেল। আর যারা এই বটবাহিনীর লোক তারাও এটাতে লাভ রিয়েক্ট দিচ্ছেন, শেয়ার করছেন দেদারসে এবং খুবই উৎফুল্ল হচ্ছেন। কেননা বিএনপি সরকার মোটামুটি গত ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বড় বিপদে পড়েছে এবং তারা মনে করছে বিএনপি এখান থেকে উদ্ধার হওয়া তাদের জন্য খুব সহজ নয়।
কথা হলো এই আন্দোলন কোন দিকে মোড় নিচ্ছে? এই আন্দোলন খুবই ঝুঁকিপূর্ণ দিকে মোড় নিচ্ছে। আপনি যদি দেখেন এই আন্দোলনে যখন চলছে তখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের যে জিস্ট, যে লাইন, সেটা হলো সরকারের পায়ের তলার মাটি সরে গেছে, সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই। সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, অর্থাৎ এই সরকার দুর্বল হয়ে পড়ছে। এবং শেখ হাসিনা যে ডিসেম্বরে আসার ঘোষণা দিয়েছেন, তিনি বিচার সালিশের কথা কিছুই বলেন নাই। তিনি বলেছেন যে তাকে স্বাগত জানায়, তার আসা দরকার। অর্থাৎ রাজনৈতিক শূন্যতার জায়গায় তারা আওয়ামী লীগকে রক্ষা করার জন্য জি এম কাদের বলছেন তাকে দরকার। এটার মধ্য দিয়ে একটা স্পষ্ট বার্তা আছে এই আন্দোলন কোন দিকে মোড় নিচ্ছে এবং কাদেরকে খুশি করছে। আপনি যদি বলেন এই আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির পতন হবে বা বিএনপি দুর্বল হবে, একেবারেই ভুল ভাবছেন। বিরোধী দলে যারা আছেন বা বিরোধী জোটে যারা আছেন তারাও দুর্বল হবেন, কারণ এই আন্দোলনটাই মূলত আওয়ামী লীগের খুশি হওয়ার সবচেয়ে বড় জায়গা। কেননা অভ্যুত্থান করে যারা একটা সরকারকে বসিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এই আন্দোলনের মধ্য দিয়েই বিতর্কিত হয়েছে এবং অভ্যুত্থানের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই আন্দোলন বিতর্কিত হয়েছে। এখন দরকার ছিল, আওয়ামী লীগের জন্য দরকার ছিল বিএনপি সরকার বিতর্কিত হওয়া, এবং বিএনপি সরকার মোটামুটি একটা আন্দোলনের মুখে পড়েছে। আমি যেটা বলছিলাম, এখান থেকে বিএনপি কি জয়ী হতে পারবে কিনা, নাকি শিক্ষার্থীরা জয়ী হবে? দেখেন, বিএনপি জয়ী হইলে সুবিধা কোথায়, শিক্ষার্থীরা জয়ী হইলে সুবিধা কোথায়? শিক্ষার্থীরা মোটামুটি কিছুটা ক্ষুব্ধ, এবং ক্ষুব্ধের জায়গা থেকে তারা তাদের এই যে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এখন বিএনপি একটা কাজ করতে পারে। শিক্ষার্থীদের খুব সহজ চাওয়া হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং তারা মোটামুটি এক ধরনের এটা পণ করেই নিয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হইলে তারা ঘরে ফিরবে না। বিএনপির জন্য এটা সহজে স্কিপেবল বিষয় হলো শিক্ষামন্ত্রীকে বসিয়ে দেওয়া বা শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা। শিক্ষামন্ত্রী সংসদে আজকে বিকালে আমি যে টোন দেখেছি, যে টোনে তিনি কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে না যে শিক্ষামন্ত্রীকে এই সরকার আর রাখবে। তবে এই আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীকে বসিয়ে দেওয়া মানেই সরকার পরাজিত হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। এবং এখানে আরও একটা বিষয় সামনে আসে যে শিক্ষামন্ত্রী যদি এখানে ভুল করে থাকেন, মানে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, এই আন্দোলনের মুখে তাকে পদত্যাগে বাধ্য করছেন বা তাকে পদত্যাগ করাচ্ছেন, তাহলে সরকার এই ভুলটা দেখেনি। এই যে বন্যার মধ্যে পরীক্ষা স্থগিত করেনি, শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন, এটা সরকার দেখেনি। আন্দোলন হওয়ার কারণে সরকার পদত্যাগ করাচ্ছে। এটা সরকারের জন্য একটা পরাজয়। এবং আপনাদের নিশ্চয় মনে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একের পর এক আন্দোলন, যখন প্রথম আন্দোলনগুলো ছিল, তখন সেই আন্দোলনগুলোতে যখন শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা যখন খুব প্রায়োরিটি পাচ্ছিলেন, এরপরেই দেখলেন যে একের পর এক আন্দোলন চলতেছিল। এই আন্দোলনও যদি ঠিক একইভাবে আলোর মুখ দেখে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে যদি তারা ঘরে ফিরতে পারে, এটা তাদের জন্য সফলতা। এবং দেখা যাবে যে আগামীকালকে বা আগামী পরশুদিন বা এই মাসে আরেকটা আন্দোলন দেখা যাচ্ছে, এই মাসের পরের মাসে আরেকটা আন্দোলন দেখা যাচ্ছে। অর্থাৎ বিএনপি সরকার আর কোমর সোজা করে এখান থেকে দাঁড়াতে পারবে না। এখন বিএনপি সরকারের সামনে অপশান কি? অপশান হচ্ছে শিক্ষার্থীদেরকে বোঝানো যে এই শিক্ষামন্ত্রীকে আমরা শেষ সুযোগ দিচ্ছি, আপনারা যেহেতু বলছেন। এবং জনসম্মুখে এসে শিক্ষামন্ত্রী তার ওই যে বক্তব্য, শিক্ষার্থীদেরকে যে ফার্মের মুরগি হিসাবে তিনি এই টাইপের একটা কথা বলেছেন, যদিও আমি অডিওটা শুনেছি, তিনি বলছেন যে এরা ভিজলে অসুস্থ হয়ে যায় ফার্মের মুরগির মতো। তিনি তার মেয়েকেও এখানে রিলেট করেছেন, তার বাচ্চাকে। সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে সরাসরি এসে শিক্ষার্থীদের সামনে সরি ফিল করতে পারেন, দুঃখ প্রকাশ করতে পারেন, যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্ষোভটা হয়তো প্রশমিত হতে পারে। কিন্তু এটাও কিন্তু একটা ওই যে শিক্ষামন্ত্রীকে বসিয়ে দেওয়া যে পরাজয়, এটা কিন্তু অর্ধ পরাজয় হবে। মানে শিক্ষার্থীরা বুঝে যাবে আমাদের আন্দোলনের মুখে আমরা শিক্ষামন্ত্রীকে ঘর থেকে বের করে এনেছি এবং আমাদের কাতারে দাঁড় করিয়েছি এবং আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছি। একটা জাতির মেরুদণ্ড শিক্ষা, সেই শিক্ষাকে চালায় শিক্ষামন্ত্রী। তো যেই লোক মেরুদণ্ড সোজার কাজ করে, সেই লোক যদি মাঝখানে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হয় তার ভুলের কারণে, সেই লোক কি আর মেরুদণ্ড সোজা রাখতে পারে? নৈতিকভাবেই এই শিক্ষামন্ত্রী যখন ক্ষমা চাইবেন এবং তার এই বক্তব্য যখন ভুল প্রমাণিত হবে এবং এই বক্তব্যের জন্য যখন তিনি জনসম্মুখে এসে এই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরাজিত হয়ে সরি বলবেন,
তখন নিশ্চিতভাবেই নৈতিকভাবে তিনি আর শিক্ষামন্ত্রী পদটা আর ডিজার্ভ করেন না। এই জায়গা থেকে বিএনপি হয়তো অন্য কোনো ওয়ে বাইর করতে পারে, কি ওয়ে সেটা আমি জানি না। হয়তো প্রধানমন্ত্রী স্বয়ং নিজেও এখানে আসতে পারেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারেন, হয়তো তাদের দাবি সেগুলো মেনে নিতে পারেন, নানান কিছু করতে পারেন। তবে এই আন্দোলন থেকে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। তবে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলি, এই আন্দোলনে ফুয়েলিং হয়েছে কিনা বা এই আন্দোলনে কেউ ইন্ধন দিয়েছে কিনা। প্রাথমিকভাবে এই আন্দোলনে ইন্ধন নেই। শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী থাকেন প্রতি বছরই এইচএসসি পরীক্ষা স্থগিতের আন্দোলন করেন। অনেকেই কেউ বলে থাকেন যে এর মধ্যে কেউ আছেন যারা ঠিকভাবে পড়াশোনা করেন না। তো এবার আসলে বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা দেওয়াটা আসলে খুবই কঠিন ছিল। ওই দিনের পরীক্ষা না হলে খুব আহামরি ক্ষতি হয়ে যেত না। যদিও শিক্ষামন্ত্রী একটা ফোন কল যেটা ফাঁস হয়েছে সেখানে তিনি বলছেন তিনি স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন, কেউ পরীক্ষা বন্ধ বা স্থগিতের পক্ষে মত দেন নাই। অর্থাৎ তিনি একার পক্ষে তো আর পারেন না পরীক্ষা স্থগিত করে দিতে, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু ফার্মের মুরগির যে ইস্যুটা, সেই ইস্যুটা সামনে এনেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি নারায়ণগঞ্জে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বলেছেন এই ফার্মের মুরগিরা গত জুলাই আন্দোলনে না নামলে, 24শে জুলাই আন্দোলনে না নামলে আপনি শিক্ষামন্ত্রী হইতে পারতেন না, শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সংবিধান শিখাইতে পারতেন না, লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারতেন না। মূলত এই আন্দোলনে ফুয়েলিং হিসাবে কাজ করেছে এই বক্তব্যটি। এখন আপনি যদি বলেন হাসনাত আবদুল্লাহ ভুল করেছে কিনা, আমি মনে করি ভুল করেননি। তিনি তার বক্তব্য দিয়েছেন, কিন্তু তিনি যথাসময়ে বক্তব্যটা দিতে পারেননি, যার কারণে শিক্ষার্থীরা আরও ফুঁসে উঠেছে। এবং তার এই বক্তব্যটা শিক্ষার্থীদের এমন সময় দেওয়া হয়েছে যেটা তাদেরকে আরও বিস্ফোরিত করতে সহায়তা করেছে। সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে এই সরকার বা বিএনপি সরকার কোনোভাবে বিপদে পড়া মানে এমন না যে বিরোধী দল খুব বেশি লাভবান হয়ে যাবে। বিএনপি সরকার বিপদে পড়া বা সরকারের চেয়ার থেকে সরে যাওয়া মানে এই বিরোধী দলও এই চেয়ার থেকে সরে যাওয়া। পতন শুধু সরকার দলের হবে না, পতন কিন্তু বিরোধী দলেরও হবে। এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে উইংগুলো আছে তাদের যদি আপনি উচ্ছ্বাস দেখেন, সেই উচ্ছ্বাসেই বুঝে যাবেন এর মধ্য দিয়ে সবচেয়ে খুশি হচ্ছে কারা। এবং জিএম কাদেরের বক্তব্যটা আপনারা মিলিয়ে দেখেন, তবে এখানেই নির্ধারিত হয়ে যাবে বিএনপির আগামী দিনগুলো কেমন হবে। এই আন্দোলন বিএনপি কিভাবে ম্যানেজ করে, এই আন্দোলনে বিএনপি পরাজিত হয় কিনা, এখানেই মোমেন্টাম সেট হয়ে যাবে। আপনারা শিওর থাকেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।